লাবণী আপা কেমন আছেন? হুম, জি আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ যেমন রাখছেন আর কি। যে একটু কর্মচারীদের উদ্দেশ্যে কিছু বলেন। কর্মচারীদের উদ্দেশ্যে আমি আর কি বলবো ভাই, আমি যদি কর্মচারী হতাম তাহলে তো আমি সবার আগে থাকতাম, এইটা নিশ্চয়ই জানেন। আপনি আপনি ভাইয়ার কথাগুলি আপনি বলেন। ভাইয়ার কথাগুলো বলবো যে কালকে যে একটা নিউজ দেখলাম ভাই, যে একটা মানে কনস্টেবল ভাই মারা গেছেন। জি। খুবই কষ্ট লাগলো এটা দেখে, মানে আমি কাঁদছি যে না হোক আমার আত্মীয় স্বজন ভাই ব্রাদার কেউ না হোক, যে মানুষ কতটা অসহায় হলে তার তিনটা বাচ্চা রেখে স্ত্রী রেখে সে পৃথিবী ছাড়তে বাধ্য হয়। এটা কি আসলে আমরা কোন পৃথিবীতে বাস করি? এই দেশে জন্ম নেয়া কি আমাদের দোষ নাকি আমাদের দুর্ভাগ্য? আমি আর এটা কিছু বলতে পারি না ভাই। আসলে যারা কিছু বলতে পারবে তাদের আল্লাহরা, মানে আল্লাহ কেন যে তাদের কিছু বলার সাধ্য দেয় নাই। আমি আমি তো মানে একজন সাধারণ একজন গৃহিণী, জাস্ট শুধু লেখাপড়া একটু শিখছি, মাস্টার্স করছি, আমার ওইটুকু জ্ঞান আছে। সেই জন্য আমার ইচ্ছা করে যে আমি দুই চারটা কথা বলি, কিন্তু আমার কথা তো আমলে নেয়ার কেউ নাই ভাই। কে নিবে? আমাদের মতন সাধারণ মানুষের কথা কে আমলে নিবে? যে আর সবচাইতে বেশি খারাপ লাগে যে দেখলাম যে কিছু সাংবাদিক, অর্থনীতিবিদ, এরা করছে কি মানে পে স্কেলের ওপর মানে গজব তৈরি করছে। এরা এরা সবকিছু শেষ করে দিচ্ছে। আমরা এত আশা নিয়ে বুক বেঁধে আছি 6টা মাস। আপনারে কি বলবো ভাই, যে গোপন ইবাদতের কথা আল্লাহ বলতে মানা করছে। আমি আজ বলতে বাধ্য হলাম যে যেই দিন থেকে পে কমিশন গঠন হয়েছে ওই দিন থেকে আজ অব্দি ভাই, আমি খুব অপারগতা না হইলে আমি তাহাজ্জুদ নামাজ ছাড়ি নাই। আমলের এমন কোন স্তর নাই যা আমি করি না এই কর্মচারী ভাইদের জন্য, সাথে আমার নিজের স্বার্থের জন্য, আমার সংসারের ভালোর জন্য। যেদিন আপনারা 5 তারিখ সমাবেশ করছেন ওই দিন থেকে আমি বৃহস্পতিবার শুক্রবার 2টা নফল রোজা করছি, যে এই কর্মচারী ভাইদের জন্য আল্লাহ কিছু একটা করুক। কারণ আমরা তো সামনে থাকতে পারি না, আমরা পিছনে থেকে যতটুকু পারি ততটুকুই করব, আল্লাহর সাহায্য চাবো। আর কি করতে পারি ভাই? আর যেই লোকটা মারা গেল, যেই ভাই কনস্টেবল ভাই মারা গেল, তার 3টা বাচ্চার কি অবস্থা হবে? এদের ভবিষ্যৎ কি? এটা কি অর্থনীতিবিদরা দেখে না? আমরা তো অর্থনীতি পড়ছি নাকি? আমরা অর্থনীতিতে পড়ছি যে অর্থনীতির চাকা হচ্ছে গিয়ে চলমান। আমার যদি সরকার বেতন বাড়াই দেয়, আমার প্রয়োজনে সরকার আমার বেতন বাড়াবে, বাড়ালে পরে আমি তো টাকা বস্তা ভরে ঘরে নিয়ে বসে থাকবো না। আমি তো আমার প্রয়োজন মিটাবো। আমি আজকে আমার বাচ্চার সামনে একটা ভালো খাবার দিতে পারতেছি না, আমার টাকা থাকলে আমি সেটা কিনতে পারবো। তা আমি যদি 1 কেজি মাংস কিনতে যাই, তো মাংসওয়ালার ইনকাম বাড়বে, সে তার প্রয়োজন মিটাবে। আমি আজ কাপড় কিনতে পারতেছি না, আমি আজকে দুইটা দুইটা থ্রি পিসে আমি বছর পার করতেছি, আমার কাছে যদি টাকা থাকে আমি 4টা কিনবো, কাপড়ওয়ালার ইনকাম বাড়বে। আমার কাছে যদি টাকা থাকে, আমি যেখানে আমি হাইটে যাই টাকার অভাবে সেখানে আমি যানবাহন ব্যবহার করব, তাহলে রিক্সাওয়ালার ইনকাম বাড়বে। অর্থনীতি কি থেমে থাকবে? না, তো অর্থনীতিবিদদের কি এই কথা বুঝাইতে হয়? অর্থনীতিবিদরা কি এই কথা বুঝে না? এরা এরা কিসের অর্থনীতির বিশ্লেষণ করে? আমি এরা সাধারণ সবাই একটা আসলে মানুষকে জ্ঞান বলছি। পাপী। এরা হ্যাঁ, সবাই এক চোখা এরা জ্ঞান পাপী। এরা হচ্ছে গিয়ে এদের শুধু হিংসা, এদের হিংসা ছাড়া কিচ্ছু নাই। এরা ঘরে বসে থাকে, ঘরে বসে থাকে, ওদের কোনো কাজ নাই। এরা দুই চার কথা বলে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এরা মানুষের আসলে মধ্যে। যে কোনো একটা রাজনৈতিক দলকে খুশি করার জন্য, তাদের চামচামি করার জন্য এই কথাগুলি বলে। না, আমি কিন্তু কোনো ভাই, আমি একজন নিরপেক্ষ মানুষ হিসেবে বলতে পারি, আমরা কিন্তু, আমি বলবো না যে কোনো রাজনৈতিক দল খারাপ, আমি এটুকু বুঝি। আমরা সব দল থেকে উপকার পাইছি, সব দলই আমাদের দেশের জন্য কাজ করছে। এই ধরনের কিছু মানুষ আছে কোন দলে, এই সব জ্ঞান পাপীদের জন্য ওই সব সরকারের পতন ঘটে। আমার এটা মনে হয়। এটা সবাই দেশের বাস্তব জন্য কথা। কাজ করে, সবাই দেশের জন্য কাজ করে, কেউই দেশের বাইরে না, সবাই দেশের মানুষকে ভালোবাসে, সবাই দেশের জন্য কাজ করে, কিন্তু দলের এই ধরনের লোকের জন্য তাদের পতন হয়। আর পতন হইলে কি হয়? যারা এই ধরনের কথাবার্তা কাজকর্ম করে তারা ঠিকই ওই গাট্টি বস্তা নিয়ে পালাই যায়, আর সাধারণ মানুষ হচ্ছে মরে। হ্যাঁ। আর
যারা বলে যে বেতন বাড়াইলে পরে, বেতন কখন বাড়ে? আমি তো 15 সালে পে স্কেল হয়েছে, আমি তো 16 সালে এসে পে স্কেল চাই নাই, 17 তো চাই নাই, 19 এসে পে স্কেল হওয়ার কথা, 5 বছর পরে পে স্কেল হওয়ার কথা। তখন পে স্কেল নিয়ে কথা হয়েছে, পে স্কেল নিয়ে কথা হয়েছিল, কিন্তু তখন তো দেশের সংকটকালীন সময় ছিল, করোনা গেছে, দেশের সংকট, মানে জনসমাবেশ নিষিদ্ধ ছিল। যাই হোক, এইরকম করতে করতেই আরো 2-4 বছর পার হয়ে গেছে। তো দেশের সংকট তো থাকবেই, সব দেশেই সংকট আছে। এখন আমার দেশের সংকট আছে বলে কি আমার অধিকার, সবার অধিকার মানে আদায় হচ্ছে? এখন সংকট দেখাই কি আমার অধিকারকে বন্ধ করে রাখবে? এটা কোনো কথা? পে স্কেল না দিলে কি দেশের অন্য কোনো কাজ হবে না, সব বন্ধ হয়ে যাবে? যদি সব বন্ধ হয়, যে না, দেশের সংকট না কাটা পর্যন্ত দেশের সব কাজ বন্ধ, তাইলে আমাদের না পে না, স্কেল আমি দরকার। আমি মনে করি এই সরকার যদি টাকার অভাবে পে স্কেল না দেয়, যে পরবর্তী সরকার এসে দিবে, তাহলে পরবর্তী সরকার এসে কোথায় টাকা পাবে? হ্যাঁ, এটা তো বড় কথা। পরবর্তী সরকার তার গাছ থেকে টাকা পারবে না, সে কোথায় পাবে টাকা? দেশ যেখানে আছে দেশ সেখানেই থাকবে, পরবর্তী সরকার দিতে পারবে না, কারণ পরবর্তী এখন যে অবস্থায় আছে, পরবর্তী সরকার আসলে একটা অগোছালা ঘরকে গুছায় তারপরে একজনের আবদার পূরণ করতে হয়, এটা তো সত্যি কথা। হ্যাঁ, এটা সত্যি কথা, আমরা তো সরকারের দোষ দিব না, কিন্তু পে কমিশন তারা গঠন করছে, তারা জনমত তৈরি করছে, তারা এতগুলো সংগঠনকে ডেকে নিয়ে দাওয়াত দিয়ে তাদের জনমত নিচ্ছে, তাদের মানে তাদের সাথে আলোচনা করছে। আর একটা কথা, যে আলোচনা যে তাদের সাথে করছে, আলোচনা করে তার ফলটা কি হয়েছে? কোনো ফল পাইছি আমরা? এতগুলো সংগঠনের সাথে আলোচনা যে করছে, করার পরে এতগুলো সংগঠনের যে দাবি দেওয়া ছিল, আমরা কিন্তু তার সম্পূর্ণটা ওই খসড়াতে দেখতে পাই নাই। সেটা যাক, আমরা মানে নিলাম যে এটা আমরা আমরা নিজেরাও বুঝছি এটা দেশের সংকটকালীন একটা সময়, কিন্তু এইটাও তো বোঝার আছে যে 15 সালে আমি 1 গজ কাপড় কিনতাম হচ্ছে 35 টাকা দিয়ে, গায়ের জি, 1 গজ জামার কাপড় কিনতাম 35 টাকা দিয়ে, সেই জামার কাপড় কিনতেছি এখন আমি 90 টাকা দিয়ে। বাচ্চার একটা খাতা কিনতাম, 200 পেজের একটা খাতা কিনতাম 30 টাকা দিয়ে, ওই খাতার দাম এখন 120 টাকা। যে শ্রমিক নিত 300 টাকা, ওই শ্রমিকের নেয় হচ্ছে 900 টাকা। তাইলে যে সাধারণ মানুষের কথা বলে, যে সাধারণ মানুষের উপর চাপ পড়বে, সাধারণ মানুষ তো কেউ কারো জায়গায় থামে নাই। সাধারণ মানুষ থামে নাই বলেই তো আমি আমার চাহিদা চাচ্ছি, মানে সাধারণ মানুষ তার জায়গায় থেমে নাই, সেই জন্য আমি আমার মানে বর্তমান বেতনের সাথে অ্যাডজাস্ট করে চলতে পারতেছি না, সেই জন্যই তো আমি পে স্কেল চাচ্ছি। আমি যদি ওই জায়গাতেই যদি আমার দাম থেমে থাকতো, তাহলে তো আমি পে স্কেল চাইতাম না। জি, আমি অ্যাডজাস্ট করতে পারতেছি না বলেই তো আমি পে স্কেল চাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, কাউকে যদি কিছু দেওয়ার ইচ্ছা থাকে, তবে ওই দেওয়ার পথ এমনিতেই খুলে যায়। সেটাই। মানুষ বলে না যে নেসেসারি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, মানে হচ্ছে প্রয়োজনই আবিষ্কারের পথ খুলে দেয়। আমার যখন প্রয়োজন হবে তখন আমি বুঝতে পারবো যে আমার কি করা উচিত। তো সরকার যদি চিন্তা করে যে এই কর্মচারীদের কথা ভাববে, কর্মচারীদের একটু ভালোভাবে বাঁচতে দিবে, তবে তার জন্য কি পদক্ষেপ নেওয়া উচিত তারা আমাদের চাইতে অনেক অনেক বেশি ভালো জানে। আমরা কিচ্ছু না, আমরা দেশের কিচ্ছু না, আমরা শুধু একজন সাধারণ নাগরিক। তারা কি করবে এই এই জ্ঞান তাদের অনেক আছে। এটা তাদের এই জ্ঞান ঢুকাই দেয় আমাদের কোনো দরকার নাই, তারাই এটা ভালো বোঝে। শুধু দরকার তাদের একটু সদিচ্ছা, তাদের ইচ্ছা হলেই আমরা পাবো। আর আমরা বলতেছি না যে, আমরা এই জন্যই বলতেছি না যে আমরা জানি দেশের সংকটকালীন সময়, কিন্তু কারো যদি কিছু দেওয়ার ইচ্ছা থাকে অনেক উপায়ে দেয়া যায়, সে একবারে দেওয়ার দরকার নেই। আমরা একবারে চাচ্ছি না, আমাদের তারা ধাপে ধাপে দিক, 2 বছর ধরে দিক, 3 বছর ধরে দিক, বাস্তবায়ন করুক, তাদের সুবিধা মতন তারা বাস্তবায়ন করুক। তারা বেতন কমিশনের যে খসড়া করছে ওইটার অ্যাডজাস্টমেন্ট করুক, কম দিক বেশি দিক যাই দিক, কোনো একটা সিদ্ধান্তে তারা পৌঁছাক। কিন্তু একেবারে আমরা যে থালা পেতে বসে আছি, ভিক্ষুকের মতন থালা পেতে বসে আছি, ওই থালাতে যেন ছাই এসে না পড়ে। রাইট কথা বলছেন, হ্যাঁ, এই চমৎকার থালাতে কথা যেন বলছেন। ছাই এসে না পড়ে। আমার আমার দুয়ারে যদি আমরা আমরা আজ ফকিরের মতন সরকারের কাছে হাত পেতে চাচ্ছি যে আমরা চলতে পারতেছি না, তো আমার দুয়ারে একজন ফকির আসলে আমি তারে কিছু না পারলেও অন্তত বলি যে আমার সাধ্য নাই, 5 টাকা দিতে চাইছিলাম, আমার মনে চাইছিল, কিন্তু আমার নাই বলে আমি আপনারে 2 টাকা দিলাম, এইটুকু বললেও মানুষের মন খুশি হয়ে যায়। কিন্তু একেবারেই তাদের যে এই নিশ্চুপ থাকা,
এই নিশ্চুপ থাকাটা আমাদের বুকের ভেতরে ভেঙে চুরে দিচ্ছে। না না, আমি এবং একটা জিনিস বুঝি না আপু। আমি এই যে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে এই পে স্কেলটার জন্য, কেন আমাদেরকে আন্দোলন করতে হবে? কেন আমাদেরকে রাজপথে নামতে হবে? আমরা কি এখন পে স্কেল প্রাপ্য নই? আমরা দুইটা পে স্কেল পাইনি। আমরা পে স্কেল প্রাপ্য নই বিধায় এই সরকার পে কমিশন গঠন করছে। পে কমিশন গঠন করে সেই পে কমিশন সাধারণ কর্মচারীর মতামত নিছে, সরকারি সংগঠনগুলোর মতামত নিছেন, পুলিশের মতামত নিছেন, তারপরে সশস্ত্র বাহিনীর মতামত নিছেন, সশস্ত্র বাহিনীর পে কমিশন গঠন করছেন, জুডিশিয়ালদের পে কমিশন, তাদের জন্য আলাদা কমিশন গঠন করে দিয়েছেন। এতগুলো কাজ করেও এখন আপনারা যদি বলেন যে না আর্থিক ক্রাইসিস আছে, পরবর্তী সরকার দিবে, তাহলে পরবর্তী সরকার এসে কিভাবে দিবে? আপনাদের কাছে যদি এখন ফান্ডে টাকা না থাকে তাহলে পরবর্তী সরকার কি জমি বেচে দিবে? তাহলে তো পরবর্তী সরকারও দিতে পারবে না। এই সম্পূর্ণ অগুছালো কথা, এই সমস্ত অযৌক্তিক কথা না না বলে আমরা দ্রুত সময়ের মধ্যে পে স্কেলের গেজেট চাই। আর কারণ একটা আপনারা পে কমিশন গঠন করে এই পে কমিশনের পিছনে অনেক টাকা ব্যয় করেছেন। যদি আপনারা দিতেই না পারবেন তাহলে আপনারা পে কমিশন গঠন করলেন কেন? আর পে কমিশন গঠন করাকে কেন্দ্র করে কয়েক দফা বাজারে দ্রব্যমূল্যই বা কেন বাড়ালেন? আর একটা কথা ভাই, সেটা হচ্ছে ওই যে বলে না যে অর্থনৈতিক ক্রাইসিস এবং সময় সময় নাই। আমি এই দুইটাকে, আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলবো যে আমি এই দুইটাকে যুক্তিসঙ্গতই মনে করি না। কারণ কি, ওই যে বললাম যে তার যদি দেবার ইচ্ছা থাকে তো সে নিজেই বুঝতে পারবে, তার পথ সামনে খুলে যাবে যে এইভাবে করলে পরে তাদের দেয়া যায়, তার সদিচ্ছার প্রয়োজন। আমরা তো বলি নাই আমাদের, আমরা যা দাবি করছি আমাদের সব দেন, আমরা বলছি আমাদের ধাপে ধাপে দেন, আপনাদের যেমন সুবিধা হয় আপনারা তেমন দেন। আর সময়ের কথা বলতেছেন ভাই, ওই যে আকাশে আমরা একটা কাজ ফেলে রাখি, যখন আকাশে মেঘ করে আমরা কিন্তু ওই 2 ঘন্টার কাজ 10 মিনিটে শেষ করে ফেলি, যে এখন বৃষ্টি আসবে তাড়াহুড়া করে কাজ এখন করতে হবে। তো সময় এবং অর্থনৈতিক ক্রাইসিস, এটা দুইটার কোনোটাই মানে মানার মতো না। এটা এখন হচ্ছে সরকারের সদিচ্ছার প্রয়োজন, তাইলেই হবে। আর আমরা সরকারি কর্মচারী, সবাই সব রাজনৈতিক দল তাদের মতন তারা থাকে চলে, রাজনৈতিক দলের পতন হয়, রাজনৈতিক দল আসে যায়, তাদের মতন তারা চলে, কিন্তু সরকারি কর্মচারীর কোনো পতন হয় না। সরকারি কর্মচারী তার জায়গাতেই তার দায়িত্ব পালন করতে হয়। আমরা তো কোনো সরকারের পক্ষে বা বিপক্ষে কোনো কিছুই না। কিন্তু যখন আমার সংসারে অভাব দেখা দেয়, যখন আমার সন্তান আমার কাছে কান্না করে, যখন আমি আমার সন্তানের প্রয়োজন মেটাতে পারি না, তখন আমি ভুলে যাই যে আমি কি। তখন আমার শুধু একটা কথাই মনে পড়ে যে আমি একজন মা। আমাদের দেশে এমন কোন সরকার এখন পর্যন্ত আসেনি যারা বিদায়ের সময় ফুলের মালা নিয়ে বিদায় হতে পেরেছে, বা ক্রেস্ট হাতে নিয়ে, ট্রফি হাতে নিয়ে সরকার থেকে বিদায় নিয়েছে। এরকম কোন সরকার বাংলাদেশে আসেনি। যারা এই পর্যন্ত এসেছে সবাই স্বৈরাচার, রাজাকার, ফ্যাসিস্ট, এটা এক একটা পদবি নিয়ে বিদায় হয়েছে। কিন্তু কর্মচারীদের কোনো পতন নাই। এটা একটা বাস্তব কথা বলছেন যে কর্মচারী যারা আছে তাদেরকে সকল সরকারকে সেবা দিতে হয়, সকল সরকারের নীতি নিয়ম কানুন নীতি অনুসরণ করে তাদেরকে চলতে হয়। কিন্তু সেই সরকার, একটা সরকার যখন আসে, সে আইসা তার ঘর অগুছালো পায় এবং তার সেই ঘর গুছাইতে গুছাইতেই 2-3 বছর সে পার করে ফেলবে। তারপরের বার বলবে যে আমাকে পরবর্তী সরকারে নিয়ে আসো, তখন এসে আমি সব দাবি দেওয়া বাস্তবায়ন করব। এটা হলো আমাদের দেশের সরকারের নীতি, নির্বাচিত সরকারদের নীতি। আর এই তারা যে ইশতিহার অর্থনৈতিক করবে, কথা বললেন, তারা ইশতিহার তৈরি করবে, এত বড় একটা চার্টের দিয়ে ইশতিহার তৈরি করবে, তার 3/1 ভাগও বাস্তবায়ন করতে পারবে না। বাকিগুলি বলবে যে পরবর্তী বছরে আইসা আমরা বাকিগুলি পূরণ করব। এভাবেই তাদের আবার ইশতিহার তৈরি হবে, আবার ওই ইশতিহারে 3/1 কাজও ঠিক মতো হবে না। এভাবেই চলতেছে বাংলাদেশ। আর অর্থনীতিবিদদের কথা বলতেছেন যে অর্থনীতিবিদ, তারপরে মানে দেশ নিয়ে যারা গবেষণা করে, দেশ নিয়ে যারা মাথা ঘাটায়, তাদের কথা বলি যে এই যে স্কুলগুলা, প্রাইভেট স্কুলগুলা প্রত্যেক বছর বেতন দ্বিগুণ করে, তাদের পিছে লাগতে পারেন না? তাদের ধরতে পারেন না তারা কেন এটা করে? আমি প্রতি বাধ্য বছর একই হচ্ছি। ক্লাসে একই হ্যাঁ স্টুডেন্টকে কেন প্রতি বছর ভর্তি হতে হবে? ভাই, কেন তাকে আমি ভর্তি ফি বাধ্য দিতে হবে? হয়েছি আমার সন্তানকে, আমার আমার মেয়েটাকে, সে আজ 3-4 বছর একটা স্কুলে পড়ে,
বন্ধু বান্ধব হয়, ওদের মনটা কত ভালো থাকে সব চেনা। আমি বাধ্য হয়েছি আমার সন্তানটাকে অন্য একটা স্কুলে ভর্তি করাইতে। এখন বছরের শুরুতে আমি আগে মানে সরকারি স্কুলে ভর্তি করাইতে পারি নাই সিট ব্লকের কারণে। এবার আমি সিট পাইছি, এবার ভর্তি করাইছি। কারণ যেই স্কুলে আমি প্রথম বছরে ভর্তি ফি দিতাম 400 টাকা, সেই ভর্তি ফি এই বছরে এসে হয়েছে 1200 টাকা। আমি কোথায় পাবো? সাথে যাওয়া আসার ভাড়া আছে। আমার একটা সন্তানের পিছে শুধু আসা যাওয়ার বই খাতার কথা বাদই দিলাম, এগুলো তো মাস্ট লাগবেই। শুধু আসা যাওয়ার ভাড়াই দুইটা সন্তানের পিছে মাসে 3000 টাকা খালি আসা যাওয়ার ভাড়াই লাগে। তাহলে এই টাকাগুলা কোথায় পাবো আমরা? আমরা জি। কেন এটা করব? এইগুলা কি অর্থনীতিবিদরা দেখে না যে আমরা কি শুধু শুধু পে স্কেল চাচ্ছি? আর 15 বছরের আগের দাম কি এখন আছে? থাকলে তো আমি পে স্কেল চাইতাম না। আমি যদি চলতে পারতাম তাহলে আমি কেন চাবো? এইগুলা কি তাদের চোখে পড়ে না? এরা কেন কথা বলে না? আর ওই যে কি আর বলবো, আমাদের আর কিছু বলার নাই, আমাদের কথা তো কেউ শুনবে না ভাই। এরা সবই বোঝে, বুঝছেন? এরা সবই বোঝে, সবই জানে, কিন্তু এরা হচ্ছে গিয়ে মানুষের যে বলে না যে মানুষের পিছে লাগে থাকে, মানে এদের কিছু করার নাই। মানুষের পিছে লাগে থাকাটা আছে এক শ্রেণী মানুষের কাজ, ওরা ওইটাই করে। জি। আপনাকে অনেক ধন্যবাদ আপু, অনেক সুন্দর কথা বলেছেন। লাইভটাও শেষ করব, আসলে এখন আর কথা বলতে ইচ্ছা করছে না, শরীরে এনার্জি পাই না। আজকে সারা দেশে যেরকম বিক্ষোভ আমরা আশা করেছি সেরকম হয়নি। বিশেষ করে ঢাকা শহরে আমরা তেমন কোনো কর্মসূচি আমরা দেখতে পাইনি, 2-4 জায়গা ছাড়া। যতটা বিক্ষোভ আজকে সারা দেশে হয়েছে সব ঢাকার বাইরে। অথচ দেখেন ঢাকার ভিতরে প্রায় 5 লক্ষ কর্মচারী বসবাস করে, এরা কেউ ঘর থেকেই বের হতে চায় না।